ত্রিপুরা যে শুধু আজকের যে বিদ্যুৎ মন্ত্রী মাননীয় রতনলাল নাথ মহোদয়ের সময় থেকে নয়, ত্রিপুরা রাজ্যের এই যে বিদ্যুৎ ব্যবস্থা এটাকে ধ্বংস করার জন্য জিষ্ণু দেববর্মা যখন বিদ্যুৎ মন্ত্রী ছিলেন তখন থেকেই এই উদ্যোগ শুরু হয়েছিল। তখন থেকে আমরা বলে আসছি এই যে প্রাইভেট কোম্পানির কাছে আমাদের যে বিদ্যুতের ডিভিশনগুলো তুলে দেওয়া, 5টা ডিভিশন তুলে দেওয়া হয়েছিল এবং তাদের লক্ষ্য ছিল এরকম প্রথম 5টা, পরবর্তী সময়তে আরো বিভিন্ন ধাপে পুরো বিদ্যুৎ যে ডিস্ট্রিবিউশন বিতরণ ব্যবস্থাটাই প্রাইভেট হাতে তুলে দিয়ে সেখানে যে জনগণের উপর বোঝা চাপিয়ে দিয়ে এই প্রাইভেট কোম্পানিকে পাইয়ে দেওয়া আর বকলমে নিজেদের আখের গুছিয়ে নেওয়া, এবং এটাই হয়েছে। সরকার যখন দেখলো তাদের এই পরিকল্পনা এটা জনগণ গ্রহণ করছে না এবং ত্রিপুরার যে বিদ্যুৎ ব্যবস্থা আরো খারাপের দিকে চলে যাচ্ছে, এতে বিদ্রোহ হবে, তখন আর দ্বিতীয় ধাপে এটা করতে সাহস করেনি। আর সেই কোম্পানিগুলো সরকারের সহমতি তাদের সাথে সলা পরামর্শ বা বোঝাপড়াতেই 150 কোটি টাকার উপরে জনগণ থেকে তুলে নিয়ে পালিয়ে গেছে না, পালাতে দেওয়া হয়েছে। এখন রতনবাবুর কাছে দায়িত্ব। রতনবাবু যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষাকে 12টা বাজিয়েছেন। এখন বিদ্যুৎ, তারপরে তার সাথে এই কৃষি, তিনি এই বিদ্যুৎকে আরো 12টা বাজাচ্ছেন। কৃষিকেও এখন ওই পাম অয়েল, এই পাম গাছ লাগানোর নামে সেখানে ত্রিপুরা রাজ্যের এই সমস্ত সরকারি বেসরকারি জমি, এটাও এক শ্রেণীর এরকম জমির দালাল এদের কাছে তুলে দেওয়া অবস্থা দেখছেন। আর 2-4টা সর্বভারতীয় কর্মসূচি ঘোষণা করে প্রায় প্রতিদিন এটা গিমিক দেখাচ্ছেন, ওই ধান খেতে নেমে ধান রোয়া দেওয়া ইত্যাদি। কিন্তু আসলে ত্রিপুরার যে কৃষকদের যা প্রয়োজন এটা নিয়ে তার কোনো পরিকল্পনাও নেই, করার ক্ষমতাও নেই। এখন বিদ্যুৎ, এটা তো অনিবার্যভাবে হবে স্মার্ট মিটার। এই স্মার্ট মিটার তার নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই। কার হাতে? গোটা দেশেই আদানিদের হাতে। অর্থাৎ আদানি ঠিক করবে বিদ্যুতের তার চার্জ কি হবে, কি কোন কোম্পানির মিটার লাগবে এবং কিভাবে। এগুলো সরকারের হাতে কোনো ঘটনা নেই। কাজে শুরুতেই এই ত্রিপুরা রাজ্যের মানুষ যে অভিজ্ঞতা অর্জন করছে, মাত্র অল্প কদিনের মধ্যেই এই স্মার্ট লাগানোর মধ্যে 3 লাখ 4 লাখ টাকার বিল, তারপরে এই যে স্মার্ট সিস্টেমে এই মোবাইল ফোনের সিমের মতো এরকম 500,000 টাকা ভরে, সেখানে যে ইউনিট কস্ট এমন জায়গায় চলে গেছে, স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ বিক্ষুব্ধ হবেন, রাস্তায় নেমে আসবেন এবং শাসক দলের ভিতরেও আজকে এই বিদ্রোহ শুরু হয়েছে। আমি সরকারকে বলবো যত শীঘ্র সম্ভব এই সমস্ত স্মার্ট মিটার তুলে নিন, এই যে সিদ্ধান্ত এটা বাতিল করুন, এবং যদি সরকারের হাতে যদি এই স্মার্ট মিটার এগুলো নিয়ন্ত্রণের মনিটরিং এর যদি সেই সিস্টেম তৈরি না হয়, বেসরকারি কোম্পানির হাতে রেখে এই পরিকল্পনা কখন নিতে যাবেন না। এটা হলে পরে গোটা দেশের সাথে এই রাজ্যটাও ধ্বংস হবে। আর যদি তা না হয়, ওই সিজেপির আন্দোলনে ধর্মেন্দ্র প্রধান, যাকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ রক্ষা করতে পারেননি, আর আপনি তো সেই জায়গাতে খড়কুটো,
এই ত্রিপুরা রাজ্যের মানুষ ইতিমধ্যে রাস্তায় নেমেছেন। আপনাকে এই দপ্তর শুধু না, আপনাকেও এই রাজ্য ছাড়া করে ছাড়বেন। কাজে সময় থাকতে তিনি যাতে সতর্ক হন। এবং ডক্টর মানিক সাহেবকে বলবো, গতকাল নাকি একটা মিটিং করেছেন, সেটা শুধু মিটিং করলে হবে না, তার প্রয়োজনীয় পদক্ষেপ স্মার্ট মিটার এটা ইমিডিয়েটলি উইথড্র করুন আর এই সিদ্ধান্ত বাতিল করুন। এই হলো আমাদের আবেদন থাকবে। ব্যক্তিগতভাবে সরকারের কাছে আমার এই পরামর্শ থাকবে। দুটো কথা যুক্ত করতে চাই, সেটা হলো আমাদের বর্তমান বিদ্যুৎ মন্ত্রী বলতে চান যে বিদ্যুতের মাসুল বৃদ্ধি বা অন্যান্য ফিক্সচার টিকচার্স নামে যতগুলি যে বোঝা চাপানো হচ্ছে, এগুলো নিয়ে সরকারের কিছু করার নেই। বিদ্যুৎ নিগম তারা স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। যদি তাই হয় তাহলে সরকারের বিদ্যুৎ দপ্তর কেন এবং তিনি কেন এই মন্ত্রিত্বের পদে বসে আছেন? তা আপনি বিদ্যুৎ দপ্তর অবলুপ্ত করুন। যে এক্সিকিউটিভ যে রুলস, তা থেকে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের তালিকায় এখানে বিদ্যুৎ দপ্তরটাকে বাদ দিয়ে দিন, তাহলে মানুষ আপনাকে কিছু বলবে না। আর আমরা তো লক্ষ্য করছি আপনি বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে বিদ্যুৎ নিয়ে নানা ধরনের কথা বলেন, আর এখানে যখন ব্যর্থতা হচ্ছে তখন বলছেন না এখানে বিদ্যুৎ মন্ত্রী সরকার কিছু করণীয় নেই। দ্বিতীয় হল, এই সরকার তাদের ব্যর্থতা ঢাকার জন্য কথায় কথায় শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, কৃষি হোক বা গ্রামীণ যোগাযোগ বা পানীয় জল, তারা বামপন্থী ফ্রন্ট সরকারের ব্যর্থতা খোঁজার চেষ্টা করে। সেই সময়কার কোনো ত্রুটি আছে কিনা তা দিয়ে তাদের চরম ব্যর্থতা ঢাকার চেষ্টা করে। আমি মাননীয় মন্ত্রী এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে কথা বলব, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এক সময়তে আমাদের রাজ্য সরকারের উদ্যোগেই যে একদিকে এই বিদ্যুৎ, এই জলবিদ্যুৎ সেটা খুব কম উৎপাদন হয় নম্বরে, তারপর বড়মোড়া, উখিয়া আর ডিজেলের মাধ্যমে এখানে আগরতলাতে পাওয়ার হাউস এগুলা ছিল সেই কংগ্রেস আমল থেকে বামপন্থী সরকার সময়ের পর। তারপর এখানে ওএনজিসি গ্যাস উত্তোলন করেছে, ওএনজিসির তরফ থেকে উদ্যোগ ছিল না। বামফ্রন্ট সরকারেই যে ত্রিপুরা রাজ্যের এই প্রাকৃতিক যে গ্যাস এটা ব্যবহার করে নিজস্ব এই পাওয়ার, অর্থাৎ এই গ্যাস ভিত্তিক পাওয়ার প্রজেক্ট বসানোর উদ্যোগ শুরু করে ওএনজিসিকে দিয়ে পালাটানা দেশে প্রকল্প করায় এবং সরকার এই রাজ্য বিদ্যুৎ উৎপাদনের স্বয়ংসম্বর হয়। এখন কেন্দ্রীয় সরকার তাদের নীতি হলো এই ট্রাই বা এইসব করে যে বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ বিতরণ এবং বিদ্যুৎ যে ডোমেস্টিক্যালি বাড়ি বাড়ি পৌঁছানো, একটা হলো ট্রান্সমিশন করা, উৎপাদন করা আর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। বিভিন্ন রাজ্যে ভারত সরকারই আইন করে রাজ্যগুলোকে বাধ্য করিয়েছে এরকম আলাদা আলাদা কর্পোরেশন করার জন্য। আমরা বলেছি যে আমাদের রাজ্যের মধ্যে ছোট রাজ্য, এগুলি সবটা করতে গেলে পরে অনেক খরচ হবে, ম্যান পাওয়ার ইত্যাদি হবে, বিদ্যুৎ দপ্তর অধীনে এবং এরকম কর্পোরেশন হলে পরে খরচটা কমবে। তো এরকম করতে গিয়ে এই সমস্ত নতুন নতুন সিদ্ধান্ত নিতে গিয়ে কখনো যে একটু ঘাটতি হয়নি, ক্যাপিটালের মানে কি বলে কমতি হয়নি তা নয়, কিন্তু সরকার এই সমস্ত বাড়তি চাপ, বাড়তি খরচ
এগুলাকে মিটিয়ে জনগণের উপরে এখন যেরকম বোঝা চাপানো হচ্ছে, এটা না করে এই বিদ্যুৎ নিগম করেছে এবং সরকার এই বিদ্যুৎ নিগম একটা সময়তে তার যে আয় থেকে একটা সারপ্লাস এটাও করেছে, কখনো জনগণের উপর এরকম চাপিয়ে দেয়। আর এই সরকার এদের ব্যর্থতার কারণগুলো না খুঁজে, এর থেকে বেরিয়ে আসার জন্য রাস্তা না খুঁজে, কেবল আগের সরকারের কোথায় ত্রুটি কোথায় দোষ এভাবে তো চলে না। মানুষ সব বুঝছেন, তাদের যে সমস্ত এই বব্বারম্বের লৌক্রিয়া তার প্রতিক্রিয়া এখন রাস্তাঘাটে নেমে আসছে, মানুষ মহিলারা নেমে আসছে। তো এর থেকে তারা শিক্ষা নেবেন, আমি এটা আশা করি।